আমার স্বামীর ছোট ভাই আমাদের বাসায় থাকতে এসেছিল এই বলে যে সে একটা কাজ খুঁজছে। কাজ খুঁজতে খুঁজতে প্রায় 3 বছর কেটে গেল, কিন্তু কোনো কাজের দেখা এখনো মেলেনি। এই 3 বছরে সে আমাদের ঘরে খেয়েছে, থেকেছে, নিজের কাপড় চোপড় ধুয়েছে, সবই যেন তার অধিকার ছিল। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয়টা ছিল অন্য জায়গায়। আমার বাবা রেখে যাওয়া টাকায় কেনা গাড়িটা, সেটা চাবিও ধীরে ধীরে তার হাতেই চলে গেল। সে গাড়ি নিয়ে বের হতো, বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো, আর মাঝরাতে ফিরে আসতো। গাড়িতে তখন এক ফোঁটা তেলও থাকতো না। সবকিছু আমি চুপচাপ সহ্য করতাম, শুধু একটা কারণে, সংসারটা যাতে ভেঙে না যায়। আর আমার স্বামীও প্রতিদিন আমার হাত ধরে বলতো, সহ্য করে নাও না একটু, ও তো তোমার ছোট ভাইয়ের মতোই। আমিও বিশ্বাস করতাম, বা হয়তোবা নিজেকে বিশ্বাস করাতে চাইতাম। কিন্তু গত মঙ্গলবার সবকিছু বদলে গেল। হঠাৎ আমার মা খুব অসুস্থ হয়ে পড়লেন, প্রেশার একেবারে নেমে গেছে, তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিতে হবে। আমি আমার স্বামীকে ফোন করলাম, কিন্তু সে ফোনটা ধরলো না। তাড়াহুড়া করে আমি ড্রয়িং রুমে গেলাম, সেখানে তার ভাই ঘুমাচ্ছিল। নিচে গাড়িটাও পার্কিং করা ছিল। আমি প্রায় কাঁদতে কাঁদতে বললাম, অনেক প্লিজ তাড়াতাড়ি উঠো, আমার মা খুব অসুস্থ, গাড়িটা নিয়ে চলো, হাসপাতালে নিয়ে যেতে হবে। সে হাই তুলে মোবাইলের দিকে তাকালো, সময়টা দেখলো, তারপর একেবারে ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, কিন্তু এই গাড়ির ট্রিপের জন্য 500 টাকা ভাড়া লাগবে, আর ফেরার সময় গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল দিতে হবে। আমি স্তব্ধ হয়ে গেলাম ওর কথা শুনে, মনে হচ্ছিল আমি ভুল শুনেছি, হয়তোবা সে আমার সাথে মজা করছে। আমি কাপা গলায় বললাম, 500 টাকা? এই গাড়ি তো আমার নিজের, আমি কিনেছি, গত মাসে এটার জন্য আমি নিজে মেরামত করেছি আমার নিজের টাকা দিয়ে। সে নির্লিপ্ত ভাবে স্যান্ডেল পরে উঠে দাঁড়িয়ে বলল, গাড়িটা এখন আমার হাতেই থাকে, আমার সময়, আমার কষ্ট, সবকিছুর দাম আছে না? না চাইলে তুমি উবার ডাকো। সেই মুহূর্তে আমার ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। আমি কিছু না বলে নিজের ঘরে দরজা বন্ধ করে নিলাম। উবার ডেকে মাকে হাসপাতালেও নিয়ে গেলাম। হাসপাতালে যাওয়ার সময় পুরো রাস্তাটা আমার চোখের পানিই থামেনি। শুধু ক্লান্তি নয়, অপমান, কষ্ট, অসহায়তা, সবকিছু একসাথে আমাকে ঘিরে ধরেছিল। রাতে যখন আমার স্বামী বাসায় ফিরলো, আমি সব ঘটনা খুলে বললাম। আমি ভেবেছিলাম সে হয়তোবা রেগে যাবে, ভাইকে বকবে, অন্তত আমাকে একটু সান্ত্বনা দেবে, কিন্তু না, সে সোফায় বসে একদম ঠান্ডা গলায় বলল, এত রাগারাগি করার কি আছে, ও একটু বেশি হিসাব করেছে, কারণ ও তো কষ্ট করে গাড়িটা চালাবে। তুমি কি ভেবেছো আমার ভাই কি তোমার জন্য ফ্রি ড্রাইভার? সেই মুহূর্তে আমি বুঝে গেলাম যে এই ঘরটা আর আমার নয়, আর এই মানুষগুলো আমার কেউ না। আমি আর একটা কথাও সেদিন বলিনি, চুপচাপ নিজে কাগজপত্র গুছিয়ে নিলাম। পরদিন সকালে প্রথমে গেলাম রেজিস্ট্রি অফিসে, তারপর সরাসরি থানায়। আমি আগে থেকে তার ভাইকে গাড়ি চালানোর জন্য একটা পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছিলাম, যাতে সে আইনগতভাবে গাড়ি চালাতে পারে। মাত্র 10 মিনিটে আমি সেই অনুমতি বাতিল করে দিলাম। তারপর থানায় গিয়ে অভিযোগ করলাম, আমার গাড়ি একজন অপরিচিত ব্যক্তি অবৈধভাবে ব্যবহার করছে। সব কাগজপত্র জমা দিয়ে এলাম। ফিরে আসার পথে স্বামীর একটা মেসেজ এলো, অনেক গাড়ি নিয়ে বের হবে, দ্বিতীয় চাবিটা কোথায়? আমি হালকা করে হাসলাম, কিন্তু সেই হাসির ভেতর ছিল তীব্র কষ্ট। মনে মনে বললাম, চাবিটা এখন সরকারের কাছে আছে। বাড়ির নিচে এসে দেখি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক চিৎকার করছে, আর পুলিশ তাকে গাড়ির লাইসেন্স দেখাতে বলতেছে। তার হাতে যে অনুমতিপত্র ছিল সেটা এখন শুধুমাত্রই মূল্যহীন একটা কাগজ। আর আমার স্বামীর চোখে যে নিস্তব্ধতা দেখেছিলাম, সেটা কোনো ঝগড়ার চেয়েও বেশি শক্তিশালী ছিল। বাড়ির সামনে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ নিঃশব্দে সবকিছু দেখছিলাম। অনেকের গলার জোর আগের মতোই ছিল, স্যার ভুল বুঝছেন, এই গাড়ি আমি রেগুলার চালাই, কাগজপত্র সবকিছু আমার কাছে আছে। পুলিশ অফিসার তখন শান্ত গলায় বললেন, তাহলে কাগজ দেখান। অনেক তাড়াহুড়া করে পকেট থেকে সেই অনুমতিপত্রটা বের করলো, যেটা আমি কিছুক্ষণ আগে বাতিল করেছিলাম। অফিসার কাগজটা দেখে একটু ভ্রু কুঁচকালেন, তারপর ওয়াকি টকিতে কিছু বললেন। কয়েক সেকেন্ড পরই অফিসার নিশ্চিত হয়ে গেলেন আর বললেন, এই ডকুমেন্ট আর ভ্যালিড না, আপনি অবৈধভাবে গাড়ি ব্যবহার করছেন। অনেকের মুখের রং এক মুহূর্তেই বদলে গেল, না না, এটা তো হতে পারে না। তখন আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। আমাকে দেখে সে থেমে গেল, চোখে অবিশ্বাস, রাগ আর একটা অদ্ভুত ভয়। ভাবি, আপনি এটা কি করলেন? আমি খুব শান্ত গলায় বললাম, যেটা অনেক আগেই করা উচিত ছিল। পাশ থেকে আমার স্বামী এগিয়ে এলো, তার চোখে বিস্ময়, কিন্তু সে মুখে এখনো সেই একই অহংকার। আমার স্বামী আমার কাছে এসে বলতেছে, তুমি পুলিশ ডেকেছো, তাও আবার নিজের পরিবারের বিরুদ্ধে? আমি তার দিকে তাকালাম। এই মানুষটার সঙ্গে কত বছর কাটিয়েছি, কিন্তু আজ যেন একেবারেই অচেনা লাগছে। পরিবার? আমি ধীরে ধীরে বললাম। পরিবার কি এমন হয় যেখানে একজন অসুস্থ মাকে হাসপাতালে নিতে টাকা চাওয়া হয়? সে একটু থমকালো, কিন্তু আবার বলল, তুমি ব্যাপারটা অতিরঞ্জিত করছো। আমি আর কিছু বললাম না। পুলিশ তখন অনেককে গাড়ি থেকে নামিয়ে কাগজপত্র যাচাই করছে। পরিস্থিতি দ্রুতই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এটা সে বুঝতে পারছে। ভাবি প্লিজ একটা কথা বলুন না স্যারকে, অনেক এবার কাপা গলায় আমাকে বলল। আমি তো কিছু করিনি, শুধু গাড়িটা চালাচ্ছিলাম। আমি তার দিকে তাকালাম। 3 বছর ধরে যে ছেলেটা আমার সবকিছু ব্যবহার করছে, আজ সে প্রথমবারের মতো অনুরোধ করছে আমায়। কিন্তু আমার ভেতরে আর কোনো নরম জায়গা অবশিষ্ট নেই। আমি যা বলার আইনের কাছেই বলেছি। আমি ঠান্ডা গলায় বললাম। পুলিশ অফিসার তখন সিদ্ধান্ত জানালেন, গাড়িটা আপাতত সিজ করা হবে, আর
আর আপনাকে থানায় যেতে হবে। অনেক যেন হঠাৎ ভেঙে পড়লো, না স্যার প্লিজ, আমার লাইফ শেষ হয়ে যাবে। আমার স্বামী এবার সত্যি সত্যি নার্ভাস হয়ে উঠলো আর অফিসারকে বলল, অফিসার একটু বসে কথা বলা যায় না, আমরা আমাদের ফ্যামিলি ম্যাটারটা সলভ করে নিব। অফিসার তাকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আইন সবার জন্য সমান স্যার। গাড়িটাকে তখন ট্রাকে তোলা হচ্ছিল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এই গাড়িটা আমার বাবার স্মৃতি, আমার পরিশ্রম, আমার নিজের একটা অংশ ছিল, কিন্তু আজ সেটাকে নিজের হাতে আইনের কাছে তুলে দিলাম। কিন্তু আশ্চর্যভাবে কেন জানি না আমার কোনো কষ্টই লাগছিল না, বরং একটা অদ্ভুত হালকা অনুভূতি হচ্ছিল, যেন অনেক দিন ধরে বুকের উপর চাপা একটা পাথর সরে গেছে। সেদিন রাতে আমি আর সেই বাসায় ঢুকিনি, একটা ছোট হোটেলে উঠলাম, ফোনটা সাইলেন্ট করে বিছানায় শুয়ে রইলাম। তবুও বারবার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠতেছিল। আমার হাজব্যান্ড কল করেছে, কিন্তু আমি ধরিনি। কিছুক্ষণ পর একটা মেসেজ এলো, তুমি এটা খুব বড় ভুল করছো, এর ফল কিন্তু ভালো হবে না। আমি মেসেজটা পড়ে হালকা হেসে ফেললাম। আগে হলে হয়তো বা ভয় পেতাম, আজ আর ভয় লাগছে না, কারণ আমি বুঝে গেছি ভয়টাই ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র, আর আমি সেটাকে ভেঙে ফেলেছি। পরদিন সকালে আমি একজন আইনজীবীর অফিসে বসেছিলাম, আমার সামনে ডিভোর্স পেপারস। আইনজীবী শান্তভাবে বললেন, আপনি কি নিশ্চিত এই সিদ্ধান্তের পর আর কিন্তু ফিরে যাওয়া সহজ হবে না? আমি একবারও দ্বিধা করিনি। আমি তাকে বললাম, আমি তো অনেক আগেই ফিরে যাওয়ার পথ হারিয়ে ফেলেছি। এরপর কলমটা হাতে নিয়ে সই করার আগে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলাম। মনে পড়লো সেই রাতটা, সেই অপমান, সেই 500 টাকার কথা। তারপর সই করে দিলাম। ঠিক তখনই আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি রিসিভ করতে ফোনের ওপাশ থেকে একজন বললেন, ম্যাডাম আমি থানার সাব ইন্সপেক্টর বলছি, আপনার করা অভিযোগের বিষয়ে একটা নতুন আপডেট আছে। আমার বুকটা হালকা ধক করে উঠলো। কি আপডেট? আমি জিজ্ঞাসা করলাম। ওপাশ থেকে যে কথাটা শোনা গেল সেটা শুনে আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। উনি বললেন, গাড়ির ভেতর থেকে আমরা কিছু জিনিস পেয়েছি, যা বিষয়টাকে আরো বেশি গুরুতর করে তুলেছে। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন, আর এই গল্পের বাকি অংশটুকু খুব তাড়াতাড়ি আপলোড করা হবে, আর সবগুলো পর্বই কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সবাই দেখে নেবেন। ধন্যবাদ।